আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই বিরল। তাও যদি হয় আবার কাঁচামরিচের আচার। সেই কাঁচামরিচের আচার দেখেই নিশ্চয় জিভে পানি চলে আসছে, তাই না? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচামরিচের আচার। এটা এত মজা যেটা আপনারা না খেলে একদমই বিশ্বাস করবেন না। সত্যি কথা, আচার যে এত মজা হতে পারে কারণ এক একজন কিন্তু এক একভাবে আচার তৈরি করে থাকেন। আজকে আমি আমার চাচির দেওয়ার রেসিপিতে আপনাদেরকে আচার তৈরি করে দেখাবো। আমি ফোন করে কিন্তু রেসিপিটি নিয়ে নিয়েছি। আমি আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমি সেই মরিচের আচারের রেসিপিটি দেখানোর জন্য। এর জন্য প্রথমে হাফ কেজি কাঁচামরিচগুলোকে আমি কিন্তু প্রথমেই পানির মধ্যে ভালো মতো ধুয়ে নিয়েছি। আপনারা কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। তবে আজকে কিন্তু আমি হাফ কেজি দিয়েই আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটি ক্যালেন্ডারে নিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আমি একটি ট্রের মধ্যে একটি তোয়ালে বিছিয়ে কাঁচামরিচগুলো ঢেলে দিচ্ছি। এর কারণ হচ্ছে কিন্তু আমি কাঁচামরিচগুলিকে কিন্তু ভালো মতো তোয়ালে দিয়ে মুছে নেব। কারণ এতে হয় কি, এতে আপনার আচারটা কিন্তু নষ্ট হবে না। কাঁচামরিচের মধ্যে যে পানিটা থাকে সেটা যদি আপনারা ভালোভাবে না তুলেন তাহলে কিন্তু পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে, সেটার মধ্যে কিন্তু একটা ফাঙ্গাস পড়তে পারে আর কি। সেজন্য সবসময় আমি যেটা করি, আমি একটি তোয়ালে দিয়ে ভালো মতো করে মুছে নিই। আপনারা চাইলে কিন্তু কিচেন পেপার যে থাকে সেগুলো দিয়েও আপনারা মুছে নিতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন, খেয়াল রাখবেন যে কাঁচামরিচের মধ্যে যেন কোনো পানি না থাকে। এতে কিন্তু আপনার আচারটা অনেক বেশি ভালো হয়। কারণ আমরা অনেক সময় কিন্তু টিপস এবং ট্রিক্স জানি না, যার কারণে কিন্তু আমাদের অনেক কিছুই নষ্ট হয়ে যায়। এখন আমি চলে যাব সরাসরি চুলায়। আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো সরিষার তেল। আমরা তো সবাই জানি যে আচারের জন্য কিন্তু সরিষার তেলের প্রয়োজন। সেজন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি প্রায় হাফ কিলো মরিচের জন্য। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেঁতুলের কাঠ। এখানে আমি 3 টেবিল চা চামচ পরিমাণ তেঁতুলের কাঠ নিয়ে নিয়েছি। 1 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। 5 ফোড়ন আস্ত 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, আর নিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু সরিষা বাটা। আমি প্রথমেই কিন্তু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ 5 ফোড়ন ইউজ করছি, আস্ত 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আমি কিন্তু পরিমাণটা আগে বলিয়ে দিয়েছি, এটাকে ভালো মতো করে এখন ভেজে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করব সরিষা বাটা। সরিষা বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু একটা ফ্লেভার আসে আর কি, খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর কি। তারপর আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েও কিন্তু এটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে। তবে অবশ্যই কিন্তু আপনারা এখানে কোনো পানি দেবেন না, পানি দিলে কিন্তু আচারটা কখনোই হবে না। এটা আপনারা একটু খেয়াল রাখবেন আর কি। আর চুলার আঁচটা কিন্তু আমি মাঝারি রেখে এটাকে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব লবণ এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের আচারের পরিমাণ বুঝে কম বেশি করে নিতে পারেন আর কি। অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে কিন্তু আচারটা একদম সল্টি হয়ে যাবে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। যখন দেখবো যে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি অ্যাড করে নেব কাঁচামরিচ কিন্তু এখানে আমি হাফ কিলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। সবগুলো কাঁচামরিচ কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে হাই হিটেই থাকবে, কারণ আমি কাঁচামরিচগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আস্তে আস্তে করে জাল করতে হবে। আপনারা যদি দিয়ে সাথে সাথে নামিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার কাঁচামরিচটা মজবে না, মানে একদম সফট হবে না আর কি, একটু কাঁচা কাঁচা থাকবে আর কি। সেজন্য আচারটাকে কিন্তু ধীরে ধীরে চুলার কাছে থেকেই কিন্তু আপনাকে আচারটা বানিয়ে নিতে হবে। আপনি যদি আচারটা রেখে সরে যান, অনেক সময় হয় না আমরা অন্য কোনো কাজে লেগে যাই, তাহলে যদি আপনার আচারটা পুড়ে যায়, একদমই ভালো লাগবে না, দেখতেও কিন্তু সুন্দর হবে না, আর খেতেও কিন্তু পুরো আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তারপর দেখা যাবে কি আপনারা বলবেন যে আপনাদের রেসিপি আমার মতো হয়নি। তো সবসময় চেষ্টা করবেন আচারটা সামনে দাঁড়িয়ে থেকে রান্নাটা করার আর কি। এই যে দেখুন, আমি আস্তে আস্তে কিন্তু একদম ধৈর্য সহকারে আচারটা নেড়েই যাচ্ছি, মানে কিছুক্ষণ পরপর নাড়া দিচ্ছি আর কি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি কমিয়ে রেখেছিলাম, যাতে করে আচারটা একদম আস্তে আস্তে করে সফট হয়ে আসে। এই যে দেখুন, আমি নাড়তে নাড়তে কিন্তু অনেকখানি সফট হয়ে গিয়েছে। এখনও কিন্তু আমার আচারটা পুরোপুরি রেডি হয়নি।
এখন আমি অ্যাড করব তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা কিন্তু আমি তেঁতুলটাকে গরম পানির মধ্যে গুলে একদম ঘন একটি গুলা তৈরি করে নিয়েছি। আর এটির মধ্যে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম, এই ধরেন 1/2 টিস্পুন আর কি, এরকম হবে। এখন আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু অ্যাড করে ফেলছি। আর এদিকে আমার ছেলেও আসছে আমাকে হেল্প করার জন্য। তো যাই হোক, আমরা দুজনে মিলিয়ে কিন্তু আচারটা বানাচ্ছি। তো এদিকে আমি তেঁতুলের কাঠটা কিন্তু এর সাথে অ্যাড করে নিয়েছি। এখন আমি অ্যাড করব সিরকা। এটা হচ্ছে হোয়াইট ভিনেগার, যেটা এটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু আপনার আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে প্রথমেই কিন্তু 3 টেবিল চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে ভালো মতো করে কাঁচামরিচের সাথে মিশিয়ে নিয়েছি। সিরকা দিলে যেটা হয়, এটা অনেক দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন আর কি। আমি ভিডিওটা করেছি আপনাদের জন্য অনেক লম্বা করে, এর কারণ হচ্ছে অনেকেই দেখেছে অনেক কিছু রেসিপি দেন কিন্তু ভালো মতো করে বলেন না, যার কারণে কিন্তু আমরা কোনো একটা কিছু বানাতে গেলে কিন্তু আমাদের হরগুল লেগে যায়। সেজন্য আমি চেষ্টা করেছি আচার রেসিপিটা আপনাদেরকে ভালো মতো করে বুঝিয়ে দেওয়ার, কারণ এই যে ছোট ছোট টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি, আপনারা কিন্তু সেটা ভালো মতো বুঝবেন না। সেজন্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার আর কি। এই যে দেখুন, আস্তে আস্তে করে কিন্তু আমার আচার থেকে তেল বের হয়ে আসছে। কারণ আচার যদি হয়ে যায় সেটা কিভাবে বুঝবেন? যখন দেখবো যে তেলটা আচারের গায়ে উপরে উঠে আসছে, তখন আমরা বুঝবো যে আমাদের আচারটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন কত তেল বের হয়েছে এর থেকে, কারণ আমার আচারটা কিন্তু ভালো মতো করে কষে আসছে আর কি। আমরা যেরকমভাবে যে কোনো মাংস রান্না করি প্রায় সেরকমই আর কি। এখন প্রায় শেষ পর্যায়ে আমি আবারও দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে সিরকা আমি মাঝে একবার দিয়ে দিয়েছিলাম, এখন আমি লাস্টে আবারও দিয়ে দিলাম। কারণ আমি মাঝে একবার ইউজ করেছি যাতে কাঁচামরিচটা একদম সফট হয়ে যায়, আর লাস্টে ইউজ করছি যাতে আমার আচারটা নষ্ট হয় না আর কি। এখন আমি আবারও নেড়ে চেড়ে দেবো। আর এই যে এটা হচ্ছে আমার ঘরে বানানো 5 ফোড়ন। আমি প্রথমে আস্ত 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর আমি আরও কিছু 5 ফোড়নকে একটু চুলার মধ্যে টেলিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আমি পুরো 1 চা চামচ পরিমাণ ভরে দিয়ে দিলাম। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু পুরো আচারের ফ্লেভারটাই অন্যরকম চলে আসে। বিশ্বাস করুন, এত সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে যেটা বলে বোঝানো সম্ভব হবে না। পুরো ঘর একদম সুঘ্রাণে ভরে গিয়েছে। আচার কমপ্লিট হওয়ার আগেই কিন্তু আচার থেকে একটা সুন্দর মিষ্টি একটি সুঘ্রাণ তৈরি হয়ে গিয়েছে। আমার আচারটা কিন্তু একদম অলমোস্ট ডান। এখন আমি চুলাটা অফ করে নেব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি অপেক্ষা করব আচারটা ঠান্ডা না হওয়া পর্যন্ত। এটা পরের দিন। এদিন কিন্তু আমি আচারটা একদমই টাচ করিনি। আমি এখন বয়মের ভিতর ভালো মতো করে সুন্দর করে ঢুকিয়ে রাখবো। সব সময় চেষ্টা করবেন আচারটা একদম ঠান্ডা হওয়ার পর কিন্তু যে কোনো জারে ভরে রাখার আর কি। আমি যেটা করি সবসময় কিন্তু আমি কাচের বয়মের মধ্যে কিন্তু আচারটা রাখি। এতে করলে হয় কি, কাচের বয়মের মধ্যে আচারটা থাকলে কিন্তু আপনার আচার জীবনেও নষ্ট হবে না। আমরা অনেক সময় যেটা করি, আমরা কিন্তু প্লাস্টিকের বয়মের মধ্যে রেখে দিই। হয় না, ধরেন দেশ থেকে আমাদের জন্য আচার আসলো, ধরেন বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে আর কি। তো সেটা করবেন কি, আপনারা সেই প্লাস্টিকের বয়ম থেকে কাচের জারে রেখে দেবেন, দেখবেন আপনার আচারে কিন্তু একদমই নষ্ট হবে না আর কি। আমি সবসময় সেটাই করি। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার আচারটা হয়ে গেল। এখন আমি যেটা করব, আচারের মধ্যে যে বাকি তেলগুলো ছিল সেই তেলগুলো কিন্তু আমি আচারের উপরে দিয়ে দেব। সবসময় চেষ্টা করবেন আচারটা যাতে তেলের ভেতর ডুবে থাকে আর কি। আর যদি মনে করেন আপনার তেলটা কম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি কিছুটা তেল গরম করে সরিষার তেল ভালো মতো গরম করে ঠান্ডা করে তার উপরে আপনি দিয়ে দেবেন। তবে অবশ্যই ভালো মতো ঠান্ডা করে কিন্তু তেলটা ঢালতে হবে আর কি। এতে করে আপনার আচারটা কিন্তু আরও সফট হয়ে যাবে। কি বলবো, একদম মুখে দিলেই মনে করবেন যে মিলিয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমার আচারটা কত তৈলাক্ত মনে হচ্ছে না এইমাত্র আমি কোনো দোকান থেকে কিনে এনেছি। সত্যি কথা, অনেস্টলি বলছি, এই আচারটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আপনার আচারের রেসিপিটা। আপনারা যদি এরকম আরও নিত্য নতুন কোনো আচারের রেসিপি চান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব আরও নতুন নতুন আচারের রেসিপি নিয়ে আসার জন্য। যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন।